লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষ, কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষ, যমুনা সেতুতে গাড়ির চাপ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বিএসএফের পুশিনের পর ৩ জেলার সীমান্ত থেকে নারী শিশুসহ ৩৫টি নাটক, পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। চলতি সপ্তাহে চট্টগ্রামে ৫ জনের করোনা শনাক্ত, চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালকে বিশেষায়িত ঘোষণা, উপজেলাতেও চলছে প্রস্তুতি। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে। ১.৫ ঘণ্টা সময় ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিছুক্ষণের মধ্যে বৈঠকের বিস্তারিত জানিয়ে ব্রিফিং করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শুরুর আগে আলাদাভাবে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বৈঠক নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সংকট উত্তরণে এর ইতিবাচক ভূমিকা থাকবে। 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা 7টা কোশ্চেন নিব। আপনারা কোশ্চেনগুলো করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী। প্লিজ। আমার একটা প্রশ্ন, জুলাই সনদ নিয়ে কোনো কথা হয়েছে কি আছে বৈঠকে? না, জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে, এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। হ্যাঁ, ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই, না হওয়ার কোনো কারণ তো নেই। প্লিজ 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 প্লিজ। উনি হচ্ছে যে যেটি বারবার যে কথাটি বলা হচ্ছে যে নির্বাচনের একটি সঠিক তারিখ নির্ধারণে আসলে সমস্যাটা কোথায়? একটি সঠিক তারিখ সুনির্দিষ্ট তারিখ, এর কোনো সমস্যাই নাই। আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একজন প্লিজ প্লিজ উনি বলুন। সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হচ্ছিল, সেই সংস্কার বিষয়ে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনারা কিভাবে রিঅ্যাক্ট করেছেন? যে আবার স্যার আমি শুনি, যে সংস্কার নিয়ে যে বর্তমান সরকারের যে একটা বিশাল রূপরেখা তৈরি হয়েছে, একটা বিশাল তালিকা, সেই তালিকা নিশ্চয়ই আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যে সংস্কার বিষয়ে আপনাদের মতামত কি? বিএনপি কিভাবে সেটাকে? না না, এটা তো পরিষ্কার। এটা এখানে না বোঝার কোনো কারণ নাই। বিষয়টা হচ্ছে সংস্কার। চিফ অ্যাডভাইজার সাহেব, তারেক রহমান সাহেব, আমরা সবাই একই কথা বলছি। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া।
এমন না যে আজ সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। আমার হচ্ছে তারেক রহমান দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। ওনার এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা কবে দেশে ফিরতে পারে? এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। আমি একটা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন আছে যে শেখ হাসিনার যে এই যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার সাথেও কিন্তু একটা বিষয় জড়িত। তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তী তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটা কোনো প্রভাব ফেলবে কিনা? যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো। সম্পন্ন করা যাবে। রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা করেছে। এই ব্যাপারে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা স্যার বলেন কি হয়েছে? সকল দলের সম্মতিক্রমে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আমরা সেরকমই চাচ্ছি। নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের অধীনে নতুন রাজনৈতিক দল নির্বাচনে যাবে না বলছে, নিয়ে কোনো আলোচনা হচ্ছে? এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন। এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে, তবে আমরা সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে এপ্রিলে যে ঘোষিত যে নির্বাচনের রূপরেখা, তাহলে সেখান থেকে সরকার কিছুটা সরে আসতে চাচ্ছে বা আসবে? যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে। আপনারা শুনেছেন, যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয়, তাহলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে। এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে, যে মিটিংটা প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1 to 1 ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনারা কি সন্তুষ্ট কিনা? নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ করতে হবে। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসার কথা নয়। এখন যে বিচার প্রক্রিয়া চলছে বিগত সরকারের যেগুলো, আপনি একবার কোশ্চেন শেষ করে দেন প্লিজ। না আরেকটা লাস্ট কোশ্চেন নিব, লাস্ট একটা কোশ্চেন নিব। জি, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? না, এটা তো নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত, যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত। সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই। থ্যাংক ইউ। লন্ডনে অধ্যাপক ইউনূস তারেক রহমান বৈঠক শেষে ব্রিফ করছিলেন উভয় পক্ষের প্রতিনিধিরা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। দিনাজপুর মৌলভীবাজার ও পঞ্চগড় সীমান্তে ৩৫ জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে দিনাজপুরে বিরামপুর সীমান্ত দিয়ে ১৫, মৌলভীবাজারের নিউ পল্লাথল সীমান্তে ১৩ এবং পঞ্চগড়ের গোলাবাড়ি সীমান্তে ৭ জনকে পুশিন করা হয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে ফেরত পাঠানো হয়। তাদের আটক করে অচিন্তপুর ক্যাম্পে রাখা হয়েছে। সবার বাড়ি নড়াইল জেলায়। ভোরে মৌলভীবাজারের নিউ পল্লাতল সীমান্ত দিয়ে ১৩ জনকে পাঠিয়েছে বিএসএফ। আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। পঞ্চগড়ের গোলাবাড়ি সীমান্ত দিয়ে নারী শিশুসহ আবারও ৭ জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। মহাসড়কে পরিবহনের বাড়তি চাপ থাকায় যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে সয়দাবাদ মোড় পর্যন্ত ১.৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে টোল প্লাজায় পরিবহনের চাপ পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন যমুনা সেতু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান। যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ ও যমুনা সেতু থানা পুলিশ। এদিকে পদ্মার টোল প্লাজায় গাড়ির চাপ রয়েছে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে টোল প্লাজা থেকে।
পটুয়াখালীতে ভোর থেকে সব বাস টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এরই মধ্যে আগামীকাল পর্যন্ত বিক্রি হয়েছে দূরপাল্লায় চলাচলকারী 2 শতাধিক বাসের টিকিট। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। আমরা যাত্রাবাড়ি থেকে যাই নতুল্লাবাদে আমার থেকে ভাড়া নেয় 400 টাকা, কিন্তু এবার আসলাম আমাদের থেকে 600 টাকা নিয়েছে। আগে নিত আমার কাছ থেকে 150 থেকে 200 টাকা হায়েস্ট, কিন্তু ঈদের সময় বলে আমার কাছ থেকে 350 টাকা নিয়েছে। বাড়ি ফেরার খবর জানাতে এবার মুন্সিগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব মুন্সিগঞ্জের টোল প্লাজায়, সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম আরমান। শামীম আরমান, এই মুহূর্তে মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে গাড়ির চাপ কেমন? হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে পদ্মা সেতু যে টোল প্লাজা, সেখানে কিন্তু নারীর টানে বাড়ি ফেরার যে মানুষগুলো তা কিন্তু কর্মজীবন আবার ফিরতে শুরু করেছে। কিছুক্ষণ আগেও আমি দেখতে পেরেছি যে এখানে কিন্তু দীর্ঘ লাইন, ঢাকা যারা দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে যারা যাত্রী তারা কিন্তু ফিরছিলেন, কর্মজীবনের টানে ঢাকায় ফিরছিলেন এবং সেখানে অনেক যাত্রী ছিল। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে পদ্মা সেতু যে টোল প্লাজা, সেই টোল প্লাজার এখানে কিন্তু বিশেষ করে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলায় ঢাকা থেকে অসংখ্য গাড়ি, সেগুলো কিন্তু হাজার হাজার গাড়ি যেতে দেখেছি এবং সেখানে গাড়িতে একজন আনতে কিন্তু তারা এখান থেকে খালি গাড়ি চলে যাচ্ছে এবং সেখানে দীর্ঘ একটা লাইন থেকে চলে পদ্মা সেতু চলেছিল, অর্থাৎ যারা দক্ষিণ অঞ্চলে যে গাড়িগুলো যাচ্ছে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে এখানে কিন্তু পদ্মা সেতু যে টোল প্লাজার পাশে রয়েছে পদ্মা সেতু যে উত্তর যে থানা, সেই থানায় কিন্তু সামনে রয়েছে খানবা বাজার, সেখানে অসংখ্য গাড়ির লাইন এখনো রয়েছে এবং সেই চিত্রটি কিন্তু এর আগেও আমরা দেখিয়েছিলাম যে এখানে সকাল থেকেও ছিল বেশ চাপ ছিল এবং আজ কিন্তু যে বিকাল, সেখানে কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু ফিরছে, যেহেতু আগামীকাল কিন্তু ছুটি যখন শেষ হয়ে যাবে তারপর কিন্তু এই মানুষগুলো কিন্তু আর আসতে পারবে না, যার কারণে সব দক্ষিণ ঝামেলা এড়াতে তারা কিন্তু ঢাকামুখী হচ্ছে। এবং পদ্মা সেতু টোল প্লাজার এই জায়গায় কিন্তু আমরা কিছুক্ষণ আগেও চাপ দেখতে পেরেছি এবং আসার যেমন চাপ ছিল ঠিক তেমনি ভাবে বিশেষ করে যে ঢাকার বাইরে খালি গাড়ির যে চাপ, সেই চাপ কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং এখানে 150 জন যে পদ্মা সেতু টোল প্লাজা থেকে নিরাপত্তা কর্মী তারা বিভিন্ন ভাবে ঘুরছে এবং দুটি মোবাইল টিম তারা কিন্তু রাস্তার পাশে যাতে কোনো গাড়ি না থাকতে পারে সেই ভিড় ঠেকাতে কিন্তু তারা কিন্তু মোবাইল টিমের গাড়ি না থাকতে পারে সেই ভিড় ঠেকাতে কিন্তু তারা কিন্তু মোবাইল টিমের মাধ্যমে তারা কাজ করছে, এমনটা কিন্তু আমরা দেখতে পেরেছি। এছাড়া ট্রাফিকও রয়েছে, তারাও কাজ করছে। সব মিলিয়ে পদ্মা সেতু টোল প্লাজা আসা এবং যাওয়ার দুটি ভিড় রয়েছে এবং সন্ধ্যা নাগাদ এর ভিড় আরো বাড়বে, রাত যত হবে সেই ভিড়টা তত হবে এবং আগামীকাল শনিবার কিন্তু সকাল থেকে কিন্তু সারাদিন ভিড় থাকবে। তো পদ্মা সেতু টোল প্লাজায় বাড়ি কর্মজীবনে ফেরার। শামীম আরমান, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শামীম আরমান। চলে যাচ্ছি পরের খবরে। সারা দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা হয়েছে, আর চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তর করা হচ্ছে। উপজেলা পর্যায়েও নেওয়া হচ্ছে প্রস্তুতি, তবে সংকট করোনা পরীক্ষার কিট ও অন্যান্য যন্ত্রপাতির। বন্দরনগরী চট্টগ্রামে চলতি সপ্তাহে 4 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট XBB। নতুন এই ধরনটি 5 গুণ বেশি শক্তিশালী হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হচ্ছে হাসপাতাল। গেলবারের মতো এবারও করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা হয়েছে নগরীর আন্দরকিল্লায় জেনারেল হাসপাতালকে। বরাদ্দ রাখা হয়েছে 11 শয্যার সাধারণ বেড। আইসিইউ থাকলেও যন্ত্রপাতির অভাবে পুরোপুরি প্রস্তুত নয়। মূল প্রয়োজনটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই। সেক্ষেত্রে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ, যেটা বিগত কোভিড-19 আমাদেরকে অনেক ধরনের ক্রাইসিস মোকাবেলা করতে হয়েছিল। এই মুহূর্তে সে ধরনের কোনো সমস্যা আমাদের নেই।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তর করা হচ্ছে, তবে নেই কোনো শয্যা বা সরঞ্জাম। সংকট করোনা পরীক্ষার কিটেরও। কর্তৃপক্ষ বলছে অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে। এই মুহূর্তে যে কিটটা আছে আমরা প্রায় 400-500 রোগীকে ট্রিটমেন্ট করতে পারবো। আমরা অলরেডি আরো 5000 কিটের ডিমান্ড দিয়েছে, আমরা অলরেডি কিছুক্ষণ আগে সেন্ড করে দেয়, এগুলো কালকে পরশুর মধ্যে আমাদের কিটগুলো আমরা এসে যাবে। নগরীর পাশাপাশি করোনা মোকাবিলায় প্রস্তুত নেওয়া হচ্ছে উপজেলা পর্যায়েও। জেলায় মজুদ রয়েছে ৭৯,০০০ ফাইজার ভ্যাকসিন। আমরা সব জায়গায় আমরা অ্যালার্ট করেছি। বলা হচ্ছে নতুন একটা ভেরিয়েন্ট, এখানে আগের মতো জ্বর থাকবে না, কাশি থাকবে না। এখানে বলা হচ্ছে যে যেটা পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যাচ্ছে শরীরে ব্যথা, জয়েন্ট ব্যথা, দুর্বলতা এবং নিউমোনিয়া হয়ে যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও ফৌজদারহাট বিআইটিআইডিতে আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পটুয়াখালীতে গণ অধিকার পরিষদ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গলাচিপা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ সকাল ৮টা থেকে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত সভা সমাবেশ বিক্ষোভ মিছিল বন্ধ থাকবে। এদিকে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ ঠেকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে অভিযোগ করে ফেসবুকে স্ট্যাটাস দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গলাচিপার চর বিশ্বাস এলাকায় গণ অধিকার পরিষদ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। প্রায় ৩ ঘন্টা পর ভোর ৪টার দিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে গলাচিপা ডাকবাংলোয় অবস্থান নেন নূর। এই ঘটনায় গণ অধিকার পরিষদ ও বিএনপি নেতারা পরস্পরকে দায়ী করেন। তো কেউ বাসায় ফিরতে পারে নাই। আমরা এই বকুলবাড়িয়ার যে পাতাবুনিয়া গ্রাম, সেখানে আমরা একটি স্মরণ সভায় গিয়ে আপনারা দেখেছেন যে কি পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম। যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হয় সেসব এলাকার মানুষের জন্য এখন থেকে স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার, একথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। দুপুরে সিলেটের কৈলাসটিলা গ্যাস কূপ পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, সিলেটের 2টি গ্যাস ক্ষেত্র থেকে মোট 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। তবে গৃহস্থালিতে লাইনের গ্যাস সরবরাহ করাকে নিরুৎসাহিত করা হবে। বলেন, আগামীতে বাসা বাড়ির গ্যাস সংযোগ কমিয়ে সাশ্রয়ী মূল্যে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়াতে কাজ করবে সরকার। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিলেট গ্যাস ফিল্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেসব এলাকায় গ্যাস উৎপাদন হয় সেসব এলাকায় আমরা স্বল্প মূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছি। একসময় আমাদের গ্যাসের ব্যবহার ছিল না, তখন বাসাবাড়িতে গ্যাস দেওয়া হয়েছে। এখন এলপিজি এসে গেছে এবং আমরা এলপিজির দামও কমানোর চেষ্টা করতেছি। তো এখন সামনে থেকে কিন্তু যে এলপিজি ব্যবহার, মানে বাসাবাড়িতে এলপিজি, শিল্প কারখানায় হচ্ছে আমরা ওই যে গ্যাস ব্যবহার করব। ঈদের পর সপ্তাহের ব্যবধানে কমেছে বেশিরভাগ সবজির দাম। স্থিতিশীল রয়েছে মাংসের দামও। এতে নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মাছের সরবরাহ কম থাকায় কেজিতে 40 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আগামী সপ্তাহের মধ্যে মাছের সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলছেন বিক্রেতারা। ঈদের পর বরিশালের বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিতে দাম পড়েছে 10 টাকা পর্যন্ত। শসার কেজি বিক্রি হচ্ছে 40 টাকা দরে। এছাড়া করল্লা 60, পেঁপে 40, বেগুন 80, পটল 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদি মাছের দামটা কম থাকে তাহলে একটু বাজারে বাজার করিয়ে মানুষ খাইতে আসবে। বাজারে আসলাম, ঈদের পরে সবজির দাম কম আছে। রাজশাহীর কাঁচা বাজারে বেড়েছে পেঁয়াজ, কাঁচামরিচ ও আলুর দাম। এছাড়া ঊর্ধ্বমুখী মাছের বাজার কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ ঘাটতি রয়েছে, তাই দামও কিছুটা বেড়েছে। মাছের বাজার একটু মোটামুটি বাড়তি, মাছের আমদানি কমের জন্য। আগে যে লাইকর মাছ কিনছি 300 350 মূল্য, আজকে 400 টাকা নিল। ঈদের পর এখনো জমে ওঠেনি চট্টগ্রামের হাট বাজার। সীমিত পরিসরে খুলেছে দোকানপাট। যেটা খেত কম, আমরা অল্প অল্প সবজি অল্প অল্প রয়েছে। আছে মোটামুটি সবজির দাম আপনার 50 থেকে 60 টাকা এভাবে আছে সবজির দাম। 50 টাকা এদিকে সামুদ্রিক মাছ যে কোনো মাছ 50 টাকা বেশি, আগের অনুযায়ী এখন একটু 50 টাকা বেশি।
খুলনা ও সিলেটে 12 টাকা কমে ডিমের ডর্জন বিক্রি হচ্ছে 108 টাকায়। এছাড়া বেশিরভাগ পণ্যের দামই স্থিতিশীল রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদী থেকে আরেক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুদিনে 2জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ একজন। পুলিশ জানায় সকাল 10:30টার দিকে আলীকদমের তৈনখাল নৌঘাট এলাকায় স্থানীয়রা একটি মরদেহ ভেসে থাকতে দেখে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত পর্যটকের নাম স্মৃতি। এর আগে গতকাল শেখ জুবাইরুল ইসলামের মরদেহ মাতামুহুরী নদী থেকে উদ্ধার করা হয়। ট্যুর এক্সপার্ট নামের একটি ভ্রমণ গ্রুপের 33 সদস্যের একটি দল গত বুধবার আলীকদমে পৌঁছায়। দলটি 2টি ভাগে বিভক্ত হয়ে ভ্রমণে অংশ নেয়। এর মধ্যে ট্র্যাকিং করে বাকিরা ফিরে এলেও নিখোঁজ ছিলেন 3 জন। এখনো নিখোঁজ আরেক পর্যটক হাসান চৌধুরীর সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ। সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ির অডিটোরিয়ামে হামলা ও ভাঙচুরের ঘটনায় 2 দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকার পর আজ খুলে দেওয়া হয়েছে। দুপুরে কাছারি বাড়ি পরিদর্শন করেন সেনাবাহিনীর কর্মকর্তারা। হামলার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ সুপার। 8 জুন ঈদের ছুটিতে রবীন্দ্র কাছারি বাড়িতে পরিবার নিয়ে বেড়াতে আসেন এক দর্শনার্থী। এ সময় কাছারি বাড়ির গেটের এক কর্মচারীর সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা 10 জুন শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে উত্তেজিত জনতা কাছারি বাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামে দরজা, জানালা, অফিস রুমে ভাঙচুর চালায়। এ ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে নিরাপত্তার বিষয়টা আশ্বস্ত করা হয়েছে। কাছারি বাড়ির যে স্বাভাবিক কার্যক্রম আজ থেকে আবার চালু করার উদ্যোগ নিয়েছি। 5 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের যারা বাকি আসামি আছে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে এবং আমাদের এখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমাদের পুলিশ সার্বক্ষণিক টহলে থাকবে। বরিশাল বিভাগে 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন এবং বরগুনা সদর হাসপাতালে মারা গেছেন 2 জন। এছাড়া 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 124 জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের শুরু থেকে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। চলতি বছরে মারা গেছেন 7 জন। 6 জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 2486 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন শাইন ফ্ল্যাশ ট্যাঙ্ক। পদ্মা তীরবর্তী এলাকায় আবার বেড়েছে রাসেলস ভাইপার সহ বিভিন্ন বিষধর সাপের উপদ্রব। ফলে আতঙ্কিত চরাঞ্চলের মানুষ। 2 বছরে জেলায় সাপের কামড়ে আহত হয়েছে 235 জন। ওঝার কাছে না গিয়ে সাপের কামড়ে আহত রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রশাসন বলছে, কৃষকদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে। এই দৃশ্য রাজবাড়ীর পাংশার বাহাদুরপুর গ্রামের পদ্মার চরের। ধান কাটতে গিয়ে ক্ষেতের মধ্যে 2টি বিষধর রাসেলস ভাইপার সাপ দেখতে পায় কৃষকেরা। সে সময় কাঁচি ও লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় সাপ দুটি। এরপর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সাপের ভয়ে কৃষিকাজে যেতে ভয় পাচ্ছেন কৃষকেরা। একদিন পর পরে 2-1টা সাপ দেখা যায়, কিন্তু আমরা তো আসলে আতঙ্ক। ধান কাটতে আসলে দেখা যায় মাঝে সাথে সাপ। চলতে পারি না, হাঁটতে পারি না, ভয়তে ভুট্টা ভাঙতে পারি না। মেয়ে ছেলেগুলো কাজ কাম করে মাঠে যায়, এরা ভয়তে যায় এই সাপের ভয়। চিকিৎসকেরা বলছেন, সাপের কামড়ে আহত হলে আতঙ্কিত হওয়া যাবে না। রোগীকে ওঝার কাছে না নিয়ে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হবে। যে ধরনের সাপ কামড়ায় যত দ্রুত সম্ভব হসপিটালাইজে অ্যান্টিস্নেক ভেনম দেওয়ার জন্য সে উপযুক্ত কিনা বা পরবর্তী চিকিৎসা করবে। যদি আপনি একটা রোগীকে কবিরাজ বা ওঝার কাছে নিয়ে 4-5 ঘন্টা দেরি করে তারপরে হসপিটাল আসেন, তখন কিন্তু আসলে করার তেমন কিছু থাকে না। এদিকে সাপের কামড় থেকে রক্ষায় কৃষকদের সচেতন করতে নানা প্রচারণা অভিযান চালাচ্ছে প্রশাসন। এছাড়া কৃষকদের বিশেষ জুতা দিয়েছে জেলা প্রশাসন। উপজেলায় অ্যান্টি ভেনম যেটা রাসেল ভাইপারের, সেটি ঢাকাটা যতটুকু দরকার মিনিমাম সেটা স্টক নিশ্চিত করেছে। এবং যেহেতু রাসেল ভাইপারের বিষয়ে এই মৌসুমে সবচেয়ে বেশি গোয়ালন্দ উপজেলায় আমরা
জানতে পেরেছি গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে 850 জন কৃষককে গাম বুট দিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 2 বছরে রাসেলস ভাইপার সহ বিভিন্ন সাপের কামড়ে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 235 জন। তবে সাপের কামড়ে মৃত্যুর কোনো তথ্য নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদারীপুরে 7ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর সড়ক বাতি সবগুলোই অকেজো হয়ে পড়েছে। এতে সন্ধ্যার পর অন্ধকারে চলাচল করতে হয় পথচারীদের। ফলে দুর্ঘটনার পাশাপাশি বেড়েছে ছিনতাই ও ইভটিজিং। শিগগিরই সমস্যা সমাধানের কথা বলছে সড়ক বিভাগ। মাদারীপুরের আরিয়ালখা নদীর উপর 2015 সালে নির্মাণ করা হয় 694 মিটার দীর্ঘ এই সেতু। এর দুই পাশে স্থাপন করা হয় শতাধিক সৌরচালিত বাতি। বছর না ঘুরতেই নষ্ট হয়ে পড়ে এসব বাতি। 2020 সালে সৌর পদ্ধতি বাদ দিয়ে 5 লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে নতুন বাতি স্থাপন করে সড়ক বিভাগ। কয়েক মাস পর তাও অকেজো হয়ে যায়। বাতি না থাকায় রাতে ভুতুরে পরিবেশে বেড়েছে ছিনতাই, ইভটিজিং। এছাড়াও দুর্ঘটনার শঙ্কায় যাত্রীরা। হুন্ডা থামাইয়া, অটো থামাইয়া মানে এক একজনের থেকে টাকা রাইখা দেয়। এই জন্য লাইটগুলা তাড়াতাড়ি সংস্কারের দাবি জানাচ্ছি। আমাদের এই লাইট থাকার না কারণেই মাঝে মাঝে আমরা শুনতে পাই যে বিভিন্ন চুরি ডাকাতির ঘটনা ঘটতেছে। শিগগিরই সমস্যা সমাধানের কথা জানান সড়ক বিভাগের কর্মকর্তারা। আমরা এখন দেখতেছি খোঁজ নিয়ে যে এটা কি অবস্থা এবং কিভাবে ঠিক করা যায়। আমি জানছি যেটা সমস্যা আছে বেশি, এটা আমি এখন ব্যবস্থা নিচ্ছি। প্রশাসন বলছে অপরাধ ঠেকাতে তৎপর রয়েছে তারা। ঠিক করার জন্য আমরা সড়ক বিভাগের সাথে কথা বলবো এবং অন্য কোনো উপায় হোক, যেভাবে হোক আমরা এই লাইটগুলো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো। কারণ এগুলো আসলে যাত্রীদের নিরাপত্তা এবং চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 294 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে আবার কবে আলো ফুটবে সেই অপেক্ষায় যাত্রী ও স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। এ সময় তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত 1 ঘণ্টা ব্যাপী ভুলতা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন 5 শতাধিক মানুষ। এ সময় বিক্ষোভকারীরা ব্যবসায়ী মামুন হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা জাইদুল ইসলাম বাবুসহ অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়। দাবি মানা না হলে টানা অবরোধ, থানা ঘেরাও ও হরতাল সহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন। মঙ্গলবার জনতার হাতে আটক ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকাকে ছাড়িয়ে নিতে গুলি ছুড়লে নিহত হন স্থানীয় ব্যবসায়ী মামুন। চাঁদপুরের হাজীগঞ্জে বিষ প্রয়োগ করে 15 লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। ভোরে প্রজেক্টে মৃত মাছ ভেসে উঠতে দেখেন মৎস্য চাষিরা। মাছ চাষি আরমান হোসেন জানান, উপজেলার 6 নং বড়কুল পূর্ব ইউনিয়নের দোয়াগন্ডা এলাকায় একটি মাছের প্রজেক্ট লিজ নেয়, যার মেয়াদ শেষ হবে চলতি মাসের 25 তারিখ। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ওই বাড়ির লোকজন বৃহস্পতিবারে প্রজেক্ট ও পুকুর খালি করতে বলে। না হয় মাছগুলো জীবিত নিতে পারবে না বলে হুমকি দেয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে সরকারি পরিসংখ্যান নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কৃষি বিভাগ ও পরিসংখ্যান ব্যুরো আলাদাভাবে আম উৎপাদনের যে তথ্য দিচ্ছে তার চেয়ে প্রায় দ্বিগুণ আম উৎপাদনের দাবি আম চাষিদের। তারা বলছেন, সঠিক পরিসংখ্যান তুলে ধরলে বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশ 7ম থেকে 3য় অবস্থানে উঠে আসবে। দেশে আমের মোট উৎপাদনের 1/3 হয় চাঁপাইনবাবগঞ্জে। সর্বোচ্চ উৎপাদনকারী জেলা হিসেবে এরই মধ্যে আমের রাজধানী হিসেবে খ্যাতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ। তবে জেলায় বছরে কি পরিমাণ আম উৎপাদন হয় সে পরিসংখ্যান নিয়ে রয়েছে বিতর্ক। কৃষি বিভাগ ও পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য বরাবরই প্রত্যাখ্যান করেন আম চাষিরা। তাদের দাবি, বেশি ফলনের বছরে জেলায় 8 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়, কিন্তু কৃষি বিভাগ ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য প্রকৃত উৎপাদনের অনেক কম। পরিসংখ্যান বলছে একরকম আমের উৎপাদন, কৃষি বিভাগ বলছে একরকম, আর আমরা যারা ফিল্ড পর্যায়ে যারা আছি তারা বলছি একরকম আমের উৎপাদন হচ্ছে। তো এই বিষয়গুলো একটা সঠিকভাবে আসলে পরিসংখ্যান করা উচিত। পরিসংখ্যান বিভাগ এবং কৃষি বিভাগে যে পরিসংখ্যান থাকে আমের উৎপাদন জেলাওয়ারি, সেটা আমরা যারা মাঠে কাজ করি, আমরা বাগানি, তাদের সাথে মিলে না। উৎপাদনকারীদের সাথে সরকারি হিসেবের হেরফের নিয়ে কথা বলতে রাজি হননি পরিসংখ্যান ব্যুরোর কেউ। তবে কৃষি বিভাগ বলছে ছোট বড় গাছের গড় উৎপাদনের হিসেব উপস্থাপন করেন তারা।
মোট উৎপাদনের চেয়ে বেশি হলে কৃষকদের পাশাপাশি খুশি হবে কৃষি বিভাগও। গাছের বয়স এবং জাত ভেদ করেই কিন্তু আমরা এটা হেরে করি। তবে আমরা খুশি যদি এর চেয়ে যদি বেশি ফলন হয়, আমরা হয়তো এবারে যখন প্রচুরান্ত হারভেস্ট হবে ফলন যখন আমরা ক্যালকুলেশন করব তখন হয়তো এটা এক্সিড করতেও পারে। উৎপাদনের সঠিক পরিসংখ্যান উপস্থাপন করলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আমের চাহিদা বাড়বে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরা দেবহাটায় সমন্বয়ক পরিচয়ে গোলাম রব্বানী নামের এক ইটভাটা মালিকের বাড়িতে গিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ গ্রামবাসী ৩ জনকে আটক করে গণপিটুনির পর সেনাবাহিনীর কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার বিকেলে দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে সেনা সদস্যরা ৩ সমন্বয়ককে দেবহাটা থানায় সোপর্দ করে। বিসমিল্লাহ ব্রিক্সের মালিক গোলাম রব্বানী জানান, ৫ জন যুবক অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে তার কাছে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না চাইলে তাকে মারধর করা হয়। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। চট্টগ্রামের রাউজানের গুজরা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ 2 মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলার পশ্চিম গুজরা এলাকায় মাদক কেনা বেচার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যাবার চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া করে মোহাম্মদ পারভেজ ও সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের তল্লাশি করে পিস্তল, গুলি ও ম্যাগজিন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। পিস্তল তারা এই সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। সুতরাং প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদও তারা এও স্বীকার করেছেন যে তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। হয়তো তারা কোনো ধরনের অপরাধ সংগঠনের উদ্দেশ্যেই এই অবৈধ পিস্তল এবং গুলি তাদের সংরক্ষণে রেখেছিল। পটুয়াখালীর পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে পর্যটকদের ভিড়। সমুদ্র সৈকতের 0 পয়েন্ট, গঙ্গামতি, ঝাউবাগান, শুটকিপল্লী সহ সব পর্যটন স্পটেই পর্যটকদের বাড়তি আনাগোনা। পর্যটকদের আনাগোনায় উচ্ছ্বাসে মেতে উঠেছে সৈকত এলাকা। অনেকেই সৈকতের বালিয়াড়িতে ঢেউয়ের মিতালিতে সাঁতার কেটেছেন। কেউ বা প্রিয়জনের হাতে হাত রেখে সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। বেঞ্চে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন অনেকেই। এদিকে পর্যটকদের বাড়তি ভিড় কুয়াকাটার শতভাগ হোটেল মটলে। বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে প্রশাসন। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।